আর এই সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি সংবিধানের ব্যাপারে যতটা বুৎপত্তি অর্জন করেছেন, আর কোনো ব্যাপারে ন্যূনতম বুৎপত্তি অর্জনের ইচ্ছা আমি তার মধ্যে দেখি না। এবং বিশেষ করে তার মন্ত্রণালয়ের ব্যাপারে তার যতটুকু কমান্ড থাকা উচিত, বা যতটুকু কমান্ড আমরা এরকম একটা উচ্ছৃঙ্খল ইন্টেরিয়ামের পরে আশা করি, শক্ত হাতে নিজের মন্ত্রণালয়ের উপরে একটা কর্তৃত্ব আনা এবং জিরো টলারেন্সে যাওয়া, এইটা এই স্বরাষ্ট্রমন্ত্রী নয়। উনি হচ্ছেন, আমার কাছে মনে হয় যে উনি মিডিয়ার সামনে কথা বলতে পছন্দ করেন, জ্যাক অফ অল ট্রেডস। এবং যেহেতু ওনাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হচ্ছে, এবং মোটামুটি নির্বাচনের 1 মাস পর থেকে উনি হি ইজ নোন অ্যাজ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। সো এটা কে না এনজয় করে, তাই না? কে না এনজয় করে? দুধের স্বাদ যদি ঘোলে মেটে ঘোলি সই। সো উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারশিপ এনজয় করছেন। আমি রামিসার বাসার ঘটনা বলছি। রামিসার বাসায় যখন আইন, স্বরাষ্ট্র এবং প্রধান 3 মন্ত্রী গেছিলেন, 3 জনকে ভুয়া ভুয়া শুনে বেরোতে হয়েছে। এবং রীতিমতো কর্ডন করে 2 মন্ত্রীকে, মানে স্বরাষ্ট্র আর আইনকে, গাড়িতে তোলা হয়েছে। সেই সরকারের সামনে আমি খুব রে অফ হোপ দেখার কিছু নাই। অন্তর্বর্তী সরকার সময় যে মবটা শুরু হয়েছিল, স্টিল কন্টিনিউইং, এবং তখন যারা উস্কানি দিয়েছিল তারা অনেকে আবার এই মবের শিকার হচ্ছেন। এটা বলবার কারণ আছে, আপনি একটা রিলেট করেছিলেন যে এগুলো এক ধরনের অজ্ঞতা, এক ধরনের কুপমণ্ডকতা, এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা হচ্ছে। তো এটা একটু রিলেট করে তারপর আমরা আগের সাবজেক্টে যাবো, যেটা আমরা কথা বলছিলাম। প্লিজ কি বলবেন? মবের পক্ষে যারা কথা বলেন তারা কয়েকটি কথা খুব রিপিটেডলি বলেন। একটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা নাই, সরকারের প্রতি আস্থা নাই, পুলিশের প্রতি আস্থা নাই, প্রচলিত ব্যবস্থার প্রতি আস্থা নাই, ক্ষুব্ধতা আছে, এবং অতীতের অনেক ঘটনায় যেহেতু বিচার হতে তারা দেখে নাই, সে কারণেই তারা এই ধরনের মব করে দেন অ্যান্ড দেয়ার একটা জাস্টিস করার চেষ্টা করে। কিন্তু এই কথাগুলো বলার সময় আমরা ভুলে যাই যে আমরা কোনো প্রিমিটিভ সোসাইটিতে বাস করছি না। আমরা ওই মধ্যযুগীয় অবস্থার পরে আরো বহু 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 কাল আমরা অতিক্রম করেছি। এবং একটা যেমনই হোক, গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাষ্ট্র যেভাবে চলে, প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে, সেটাকে কি করে আরো কার্যকর করা যায়, বা যদি একেবারেই অকার্যকর হয় সেটাকে কি করে চালু করা যায়, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। এবং সেটা যদি আমরা করি, তাহলে অটোমেটিক্যালি এই ধরনের যুক্তিগুলো আর সামনে আসতে পারে না। আরেকটা বিষয়, ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় যারা মব করেছে তাদের ব্যাপারে কিন্তু আমার এক ধরনের থিওরি আছে মান্না ভাই। আমি মনে করি ইন্টারিয়াম সরকার এটাকে একভাবে না একভাবে পেট্রন করেছে, এটাকে আশকারা দিয়েছে, এটাকে লালন পালন করেছে। 32 নম্বরে যে ঘটনাটা ঘটলো, অ্যাবসলিউটলি 48 ঘন্টা 72 ঘন্টা ধরে তারা ভেঙেছে। হ্যাঁ, পুলিশ দাঁড়ানো, সব দাঁড়ানো, এর সামনে এগুলো ঘটেছে। সুতরাং সরকার চেয়েছে, সে কারণেই এটা এত দীর্ঘ সময় ধরে ঘটতে পেরেছে। এখন প্রশ্ন, সরকার কেন চেয়েছে? এ কারণে যে ওই সময় সরকারের তো কোনো দল ছিল না, কিন্তু সরকারের কিছু শক্তির প্রয়োজন ছিল মাঠে, যাতে তাদের বয়ানটা কেউ কেউ জারি রাখতে পারে। মানে 5 বছর চাই ইউনুসকে, 20 বছর চাই ইউনুসকে, আজীবন চাই ইউনুসকে। তাদের তো ভিতরে ক্ষমতার খায়েশ ছিল। সো এই খায়েশের কথাটা যাতে সাধারণ মানুষের মুখ দিয়ে বলানোর একটা চেষ্টা হিসেবে তারা কিছু কিছু মানুষকে লালন পালন করতো, যাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণপন্থী মানুষ, বেশিরভাগই উগ্রবাদপন্থী মানুষ, বেশিরভাগই রাইট ফোর্সের মানুষ। তো সেভাবে তারা মবটাকে সমাজে জারি রেখেছিল। এবং একটা বিষয় যখন সমাজে মোটামুটি স্টাবলিশ হয়ে যায়, সেটাকে কিন্তু দ্রুত সরিয়ে ফেলাটাও কঠিন। আর এই সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি সংবিধানের ব্যাপারে যতটা বুৎপত্তি অর্জন করেছেন, আর কোনো ব্যাপারে ন্যূনতম বুৎপত্তি অর্জনের ইচ্ছা আমি তার মধ্যে দেখি না। এবং বিশেষ করে তার মন্ত্রণালয়ের ব্যাপারে তার যতটুকু কমান্ড থাকা উচিত, বা যতটুকু কমান্ড আমরা এরকম একটা উচ্ছৃঙ্খল ইন্টেরিয়ামের পরে আশা করি, শক্ত হাতে নিজের মন্ত্রণালয়ের উপরে একটা কর্তৃত্ব আনা এবং জিরো টলারেন্সে যাওয়া, এইটা এই স্বরাষ্ট্রমন্ত্রী নয়। উনি হচ্ছেন, আমার কাছে মনে হয় যে উনি মিডিয়ার সামনে কথা বলতে পছন্দ করেন, জ্যাক অফ অল ট্রেডস। এবং যেহেতু ওনাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হচ্ছে, এবং মোটামুটি নির্বাচনের 1 মাস পর থেকে উনি হি ইজ নোন অ্যাজ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। সো এটা কে না এনজয় করে, তাই না? কে না এনজয় করে? দুধের স্বাদ যদি ঘোলে মেটে ঘোলি সই। সো উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারশিপ এনজয় করছেন, কিন্তু ওনাকে অনেক বেশি ওনার মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 21শে ফেব্রুয়ারি বিএনপির লোকাল নেতৃবৃন্দ আমাকে এলাকায় ফুল দিতে যাওয়ার সময়
লাঞ্ছিত করেছে, আমার ফুল পাড়া দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আমাকে ফুল দিতে দেয়া হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দপ্তরের প্রতিও মানে ইয়ে থাকতো, মানে কি বলবো ওটাকে, যে মানে নিজের দপ্তর ঠিক মতো চালানোরও যদি ইচ্ছা থাকতো, উনি দেন অ্যান্ড দেয়ার অ্যাকশনে যেত। এটা নট দ্যাট রুমিনকে ফেভার করা, এটা হচ্ছে নিজের দলকে ফেভার করা, নিজের গভর্নমেন্টকে ফেভার করা। আমার এলাকায় ব্রাহ্মণবাড়ি, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে থাকি আমি সেই উদাহরণই আপনাকে দেই। 15-20 জনের একটা মিছিল বেরোয়েছে আওয়ামী লীগের, সবারই মাস্ক পরা, টুপি পরা, মুখ ঢাকা। বের করার কোনো সম্ভব না কে ছিল। 150 জনের নামে মামলা হয়েছে। বিএনপির নেতারা, লোকাল লিডাররা জেলায় জেলায় মামলা বাণিজ্য করছে, উপজেলায় উপজেলায় মামলা বাণিজ্য করছে 5 অগস্টের পর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। কিন্তু সে তো জানেই না মনে হয়। সে সংবিধানের 215 অনুচ্ছেদ নিয়ে বা 126 অনুচ্ছেদ নিয়ে বা 99 নম্বর অনুচ্ছেদ, আই এম জাস্ট সেইং র্যান্ডমলি, নিয়ে যত উদ্বিগ্ন। বাংলাদেশে গত 1 মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে 71 বছরের একজন বৃদ্ধ, আমি আপনার শোতে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগে ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন কেন? বলছি কারণ আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি, But মবটা আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত। রেসপন্সিবিলিটি তো টোটাল গভর্নমেন্টের। Of course, total government. ধরেন এটা যদি বলেন তো, এইটা যেরকম ধর্ষণ ইত্যাদি যে বললেন, এই যে হামের ব্যাপারে কি হচ্ছে এখন, আমি মানি যে বিগত গভর্নমেন্টের অনেকগুলো তো এক্সপোজড হয়েছে যে তাদের কি কি দুর্বলতা হচ্ছে, টিকা কেনার ব্যাপারে অন্য, কিন্তু এটার যে মেডিকেশন সাইড, এই অসুখটা হওয়ার পর থেকে ট্রিটমেন্টের যে সাইড, সেখানে তো অনেক দুর্বলতা দেখা যাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন মানা ভাই যে এই সরকারের মধ্যে ইউনুস গভর্নমেন্টকে ডিফেন্ড করার একটা প্রবণতা? ডিড ইউ নোটিস দ্যাট? অনেকেই লক্ষ্য করেছে। আমার কাছে মনে হচ্ছে এই সরকারটা ইউনুস সরকারেরই একটা প্রলম্বিত অংশ। কেন আমি বলছি, আপনি লক্ষ্য করেছেন সরকারের তথ্য উপদেষ্টা, ভেরি ক্লোজ টু দ্য প্রাইম মিনিস্টার জাহিদুর রহমান, উনি সম্প্রতি বলেছেন, আমি বিশ্বাস করি ইউনুস সরকার শিশু হত্যার জন্য টিকা দেয়নি, বিষয়টি এরকম নয়। দেখুন, কোন সরকারই জেনারেল পাবলিক হত্যার জন্য কোনো সিদ্ধান্ত নেয় না নর্মালি। তারা কি করে, তারা শিয়ার রেকলেস হয়, এক্সট্রিম লেভেলের রেকলেসনেস থাকে, এবং সেই রেকলেসনেস ইটসেলফ ইজ আ ক্রাইম। এটা কি ডক্টর জাহিদের মতন সর্ববিষয়ে জ্ঞানী ব্যক্তি জানেন না? জানার তো কথা, কিন্তু ওই যে প্রাইম মিনিস্টারের চারপাশে থাকেন, ওনার বুঝতে পারছেন না। তারপরে ধরুন বিএনপি 20 বছর ধরে বিরোধী দলে, এই কান্নাকাটি 20 বছর যাবৎ কান্নাকাটি, এই 20 বছরে তারা একটা পররাষ্ট্রমন্ত্রী কে হবে ঠিক করতে পারে নাই। এত বড় দলে একটা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতাওয়ালা লোক নাই, খলিল সাহেবকে করতে হলো। আচ্ছা, ইন্টেরিয়াম সরকার ট্রেড এগ্রিমেন্ট করলো 3 দিন আগে নির্বাচনের। এই সরকারের যদি ন্যূনতম স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য দুটোই থাকতো, ন্যূনতম, তারা এটাকে সংসদে অ্যাটলিস্ট আলোচনা করত। ওই সৎ সাহসটাও তো এই সরকারের নাই যে তারা সংসদে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবে। এটা নিয়ে শুধু সরকার বলছে বিরোধী দল তো চাই না। একই তো, আমি তো বিরোধী দলকে সরকার থেকে আলাদা করি না, আমি আমার আলোচনার শুরুতেই বলেছি এটা একদলীয় পার্লামেন্ট। জাস্ট the parliament we saw back in 2014, 2018 and 2024. This is the continuation of the same method. Just ওই সময়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, এখন বিএনপির সঙ্গে জামাত আছে। This is all the same. All the same. This is all the same. পার্থক্য একটা জায়গায় আছে মান্না ভাই, আমি অলওয়েজ এই গভর্নমেন্টটাকে দেখি ইনকম্পিটেন্ট, ইনকেপেবল আওয়ামী লীগ হিসেবে। আওয়ামী লীগ যা করেছে ফুল কনফিডেন্স নিয়ে করেছে, ফুল ক্যাপাসিটি নিয়ে করেছে, এবং আওয়ামী লীগ জানতো তারা কি করছে। কিন্তু এই সরকারটাকে আমার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হয়। ধরুন এখন তো গণমাধ্যম এরকম হয়েছে যে এখন গণমাধ্যম কেবলমাত্র পত্রিকার 4 পাতার মধ্যে আবদ্ধ না। আপনার হাতেও একটা গণমাধ্যম আছে, আমার হাতেও একটা গণমাধ্যম আছে। আমি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে, মারাত্মক। গতকালকে একটা স্পিচ দিয়েছেন ত্রিশালে, 2014 সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসি চরম করছে, আমার বক্তব্য ওইখানে না। আমার বক্তব্য হচ্ছে তার স্পিচ রাইটাররা যারা
এখানে কি কোনো খেলা আছে? ওনার বোঝা ব্যাপারে খুবই মুশকিল, এরকম বৃষ্টি তো হওয়ার কথা না। এবং রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ভিজিট করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন, একটা বড় মিস্টেক হয়েছে, বাংলা ভাষারই পতাকা তুলে দিয়েছেন, মার্কা তুলে দিয়েছেন। আপনি কিভাবে হয় আমাকে বলেন, আরেক মানে এখন যেগুলো বলতে হবে এগুলো বলার পরে আমি আবার মানে জেলের বাইরে থাকতে পারবো কিনা সেটাও তো জানি না। আচ্ছা, তাহলে একটু সাবধানেই বলেন। কিন্তু আমার কাছে আর একটা অন্য প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে যদি অন্যভাবে না নেন এবং দর্শকরাও যদি না নেন, আপনি যেভাবে ইউ আর কামিং আপ খুবই পজিটিভ ছিল। আমি পজিটিভ ফর দি গভর্নমেন্ট, মানে বিএনপির জন্য পজিটিভ দেখেছি। হঠাৎ করে এরকম ছন্দপতন হয়ে গেল কেন? মানে এইবার যেমন আপনাকে নমিনেশন দেওয়াই হলো না, ইজ ইট অনলি বিকজ টু স্যাটিসফাই রিলিজিয়াস ফ্যানাটিক্স বা অন্য কোনো গ্রুপ বা কাউকে? এটা কি ব্যাপার? আমি সত্যিকার অর্থে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি যেহেতু নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পা ধরে বসে থাকি না, গুহ্য কারণ আমি জানি না। অ্যাপারেন্টলি আপনারা যেটা দেখেছেন, সবাই বাংলাদেশ যেটা দেখেছে, যে জমিয়াতে উলামা ইসলামের সঙ্গে তাদের জোট হয়েছে, তারা 4টা আসন দেবে, তার মধ্যে আমার আসনটা। সম্ভবত তারেক সাহেব, যেটা মানে আমি 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, উনি সম্ভবত ধারণা করেছিলেন যে আমি দাঁড়াবো না, স্বতন্ত্র দাঁড়ালেও যে তার কোনো প্রশ্ন নাই। ওভার কনফিডেন্স, সুপার কনফিডেন্স এবং সুপার অ্যারোগেন্স সব মিলিয়ে ধরে নিয়েছিলেন যে ও যাবে কই, ওর গতি কি, যেটা এইসব দলের, এই বর্জুয়া দলগুলোর যেটা থাকে আর কি, অ্যারোগেন্স, মাত্রা ছাড়া অ্যারোগেন্স। কিন্তু বাংলাদেশ তো আসলে বদলে গেছে মানা ভাই। আমরা কথা বলছিলাম না যে অনেক জায়গায় আমাদের পেছন যাত্রা হয়েছে সত্য, জ্ঞান ভিত্তিক সমাজ আমরা তৈরি করতে পারি নাই, মেধাভিত্তিক সমাজ তৈরি করতে পারি নাই, মেরিটোক্রেসিকে আমরা প্রাধান্য দেই নাই, আমরা অর্থভিত্তিক সমাজ তৈরি করেছি। হ্যাঁ, এগুলো আমাদের পেছন যাত্রা বটে। তবে একই সঙ্গে মানুষ কিন্তু, বিশেষ করে এই 5ই অগস্টের পরে, মানুষ কিন্তু ওই যে একটা রাজা প্রজার সম্পর্ক, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু ভেঙে গেছে মানুষের। মানুষ কিন্তু এখন প্রশ্ন করে, মানুষ কিন্তু এখন মুখের উপর জবাব দিয়ে দেয়। সো এই জায়গাটাও হয়তো 17 বছর দেশের বাইরে উনি হয়তো বোঝেন নাই বাংলাদেশের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা। জি, তারপরে কি হলো? সো তারপরে আপনি যে মানে এরকম একটা রেজাল্ট হয়ে যেতে পারে সেটা উনি ভাবতে পারেন না, আমার মনে হয় না বিএনপি এটা কল্পনাও করেছে। তবে হ্যাঁ, এটা সত্য যে আমি কিন্তু এটা আগেই ক্লিয়ার করেছিলাম। আমি খুব বেশি লুকাছাপা করি না পলিটিক্সে। আমি ওই পিছনে পিছনে ষড়যন্ত্র করা, লুকিয়ে লুকিয়ে করা, আমি দ্যাট ইজ নট মাই ক্যারেক্টার। সো আমি অন এয়ার এই চ্যানেলে ভেরি সারপ্রাইজিংলি, সম্ভবত এই চ্যানেল বা আরেকটা চ্যানেলে আমি বলেছিলাম যে শীষ মার্কায় নির্বাচন না করলে হাঁস মার্কায় নির্বাচন করব। আমি কিন্তু এটা বলেছি, এবং এই কথা আমি আমার দলের একমাত্র মহাসচিবের সাথে আমার কিছুটা কথাবার্তা হতো। সো ওনাকেও আমি ক্লিয়ারলি বলেছি, স্যার আপনি যদি আপনারা যদি আমাকে নমিনেশন না দেন, আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করব। এটা আমি দলকেও বলে দিয়েছিলাম নির্বাচনের আগেই। সো ওই যে মানে নেতাদের বাড়ি বাড়ি যাওয়া, হাতে পায়ে ধরা, আপনি নমিনেশন না দিলে আমি মৃত্যুবরণ করব, এই ধরনের আলোচনা আমার হয় নাই। সো আমি ঠিক জানি না তারা রাজনীতি করে একদম। আমি এই কেন আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরে আমি আপনাকে বলি, আপনি কি একটা ভিডিও দেখেছেন? তিনজন মন্ত্রী 3টা ভিন্ন অকেশনে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াচ্ছে। জি, ভিডিও দেখিনি, শুনেছি আমি এটার কথা। আপনারা যে সময় রাজনীতি করেছেন, এরকম সত্তা বিবর্জিত সারমেয় আনুগত্য, এর চেয়ে ভদ্র ভাষায় আমার পক্ষে বলা সম্ভব না, এই সারমেয় আনুগত্য লালন করা প্রজাতি দেখেছেন পলিটিক্সে এসছে? আমি দেখি নাই। আমার বাবাকে আমি দেখেছি, আমি এরকম সারমেয় আনুগত্য শ্রেণীর পলিটিক্স আমি দেখি নাই, বাট এখন সেটা হচ্ছে। সো এই জায়গায় তো আমি পিছিয়ে যাবই, আমরা পিছিয়ে যাবই। আপনি পিছিয়ে যান না, আপনি পিছিয়ে যান না, আমি জানি না, আমার এখানে বলাটা আমি কোনো উস্কানি দিচ্ছি না, কিন্তু আমি পাবলিকের ফিলিংটা এরকম দেখি যে মানুষ অনেক সময় আলাদা ধরনের একটা জিনিস, আমি একজনকে পছন্দ করি কিন্তু একটা ভুল করছেন, এই ভুলটা তাকে বোঝানোই গেল না, কেউ সেটাকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে জিতে গেল, তখন তিনি এটাকেও পছন্দ করেন এবং যিনি দাঁড়িয়েছেন তাকেও পছন্দ করেন, এবং আলটিমেটলি হয়তো যিনি দাঁড়ালেন তাকে পছন্দ করেন। সেই হিসেবে আমি মনে করি যে আপনি যেটা করছেন, যেটা ঠিক মনে করেছেন। রাজনীতি তো সেই বিষয়, গণতন্ত্র মানেও সেই বিষয়। ইউ হ্যাভ টু ডিফার, গণতন্ত্র কেমন হবে। মানে ভাই আরেকটা বিষয় দেখেন, আপনারা যখন রাজনীতি করেছেন, আমার বাবাদেরকে দেখেছি, রাজনীতি কিন্তু বেড অ্যান্ড বাটার আর্নিং এর সোর্স না, কিন্তু এটা আগে প্রথমে বুঝতে হবে। সো আমি ভৃত্যের মতন আনুগত্য রাজনীতিতে চাইবো যে আমি মহারাজা আর বাকি সব ভৃত্য, এইরকম এই ভৃত্য মানসিকতা লালন যারা করে তারা কিন্তু রাজনীতিকে ব্যবসা বা সোর্স অফ ইনকাম হিসেবে দেখে, সে কারণে ওই ভৃত্যটা হতে পারে।
কিন্তু আমরা তো রাজনীতি আমাদের কাছে সেটা না, রাজনীতি না করলে না করলাম, আমাকে এমপি হতেই হবে, মন্ত্রী হতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে, নট নেসেসারিলি, নট অ্যাট অল। আমি তো এর আগেও 4 বছর এমপি ছিলাম। আওয়ামী লীগের একটা এমপি বা মন্ত্রী বলুক, মন্ত্রী বিশেষ করে, যে তাদের কাছে কোনো তদবির নিয়ে আমি গেছি, বিএনপি সরকার এসছে, একটা মন্ত্রী বলুক আমি গত 3 মাসে একটা তদবির তাদের কাছে করেছি। আই হ্যাভ মাই রেসপেক্টেবল প্রফেশন, আই এম আ লয়ার, আই এম আ প্র্যাকটিসিং লয়ার, আমার সেখান থেকেই যথেষ্ট ইনকাম হয়। আপনি যেরকম করে বলছেন সেরকম ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়াল স্টান্স নিয়েই আপনি চলছেন বা চলবেন এরকম, নাকি যেরকম বাজারে কথাবার্তা আছে যে আবার এনসিপির সাথে কথাবার্তা বলছেন, অন্য কারোর সাথে কথাবার্তা বলছেন, সেসব জায়গায় চলে যাবেন? না মান্না ভাই, না না, একদমই না। অল্প বয়সে রাজনীতিতে জড়িয়ে গেছিলাম, বিএনপির ভয়াবহ দুঃসময় ছিল, তখন আসলে তখন আমি যদি সত্য কথা বলি সেই সময়টাতে, সেটা অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যাবে। সেই সময় আপনি আসলে রাজনীতি করতে হলে আপনাকে সত্য কথা যদি আপনি বলতে চান রাজনীতিতে, সেটা অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যাবে, এবং সেটা গেছে। বাট তার মানে তো এই নয় যে আমাকে আমার সত্তা বিসর্জন দিয়ে আসলে রাজনীতিটা করতে হবে, নট নেসেসারিলি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে, কথাটা একবার তুলেছিলেন কিন্তু তারপর আবার ছেড়ে গেছেন। এই যে একটা চুক্তি হলো, খলিলুর রহমান সাহেবের কথা বলতে গিয়ে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, মানে সার্বিকভাবে এটা কিভাবে দেখেন? এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ হিসেবে আমি দেখি। আমি চুক্তিটার যতটুকু জেনেছি, এখানে ওয়েবসাইটে তো পুরোটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কেবলমাত্র 15 বছরে $15 বিলিয়ন বোয়িং কেনার ব্যাপার না, কিংবা এখান থেকে আমেরিকার আলু, গম, ভুট্টা আমদানির ব্যাপার না। এটার ভেতরে তার চেয়েও ভয়াবহ ব্যাপার আছে, এবং বাংলাদেশের উপর যে পরিমাণ বাধ্যবাধকতার বিষয় দেয়া হয়েছে, তার 1/1 আমেরিকার ব্যাপারে করা হয় নাই। এবং আকসা জিসুমিয়ার 2টো চুক্তি একেবারে ফাইনাল পর্যায়ে আছে। সেটা যদি হয়, বাংলাদেশ যদি আরেকটা রাষ্ট্রের ভেসেল স্টেট হয়, আমরা 20 কোটি মানুষের এই ছোট্ট ভূখণ্ড আমরা কতটুকু সার্ভাইভ করতে পারবো জানি না। ঘরের পাশে বার্মা অ্যাক্ট হয়ে গেল, 10 লক্ষের উপরে রোহিঙ্গা নিয়ে আমরা বাস করছি, কুতুপালংয়ের ওদিকে যাবার মতন পরিবেশ নাই। এর মধ্যে যদি বাংলাদেশে সামরিক বিমান ঘাঁটি সহ আরো যেই বিষয়গুলো নিয়ে যে আকসা এবং জিসুমিয়ার কথা হচ্ছে, আমি জানি না বাংলাদেশে বলা হয়ে থাকে যে কোনো নির্বাচিত সরকারের পক্ষে আসলে এই চুক্তিগুলো করা সম্ভব ছিল না, সে কারণেই ইউনূস সরকারকে বেছে নেওয়া হয়েছে। একেবারেই তাবেদার কোনো সরকার ছাড়া এটা সম্ভব নয়। সো I'm really worried. I'm really worried about our future. কি মনে করছেন ফিউচারটা? এখন পর্যন্ত ধরেন আগামী 5 বছর বা এই গভর্নমেন্টে যতদিন টার্ম গভর্নমেন্ট তো আছেন, এর মধ্যে ব্যাংক রেজলিউশন একটা হয়েছে, যেটা মানে বাতিল করা হলো, এবং ইসলামী ব্যাংকের উপর আবার এরকম একটা প্রভাব দেখছি। আজকে আবার দেখলাম যে চেয়ারম্যানকেও পদত্যাগ করতে বলা হয়েছে। সব মিলে কি মানে পুরো দেশ মিলে এটা কোন দিকে যাচ্ছে মনে হয় আপনার? আমি অন্ধকার দেখছি। অন্ধকার? আমি অন্ধকার দেখছি। নো রে অফ লাইট? নো রে অফ লাইট। আমি নো রে অফ লাইট দেখছি, একদম আপনাকে আমি ক্লিয়ারলি বলি। ফ্যামিলি ট্রি কার্ড, মানে আপনাকে আমি তার মানে এটা মনে করছি, পেসিমিস্ট মনে করবো? আপনি আমাকে বাস্তববাদী ধরতে পারেন। আমি আরো বেশি শিওর হয়েছি 2টো ঘটনার পরে। যেই সরকারকে 3 মাস বয়সে ভুয়া শুনতে হয়, সরকারকে মানে একবার সরকার প্রধানকে, প্রাইম মিনিস্টারকে, আমি রামিসার বাসার ঘটনা বলছি। রামিসার বাসায় যখন আইন, স্বরাষ্ট্র এবং প্রধান 3 মন্ত্রী গেছিলেন, 3 জনকে ভুয়া শুনতে হয়েছে, শুনে বেরোতে হয়েছে, এবং রীতিমতো কর্ডন করে 2 মন্ত্রীকে মানে স্বরাষ্ট্র আর আইনকে গাড়িতে তোলা হয়েছে। সেই সরকারের সামনে আমি খুব রে অফ হোপ দেখার কিছু নাই। 9 লক্ষ কোটি টাকার বাজেট আসছে। মানে আপনি এরকম ফিল করছেন কি আপনার এই কথা যে দর্শকরা শুনছে, এতক্ষণ ধরে আপনি যেরকম ইনভাইবিং কথা বলছিলেন, ইন্সপায়ারিং কথা বলছিলেন, ইকুয়ালি দে উইল বি পিসড অফ? আমার মনে হয় অ্যাজ আ পলিটিশিয়ান আপনি তা করতে পারেন না। অ্যাজ আ পলিটিশিয়ান আপনাকে রে অফ হোপ বলতে হবে, অ্যাজ আ পলিটিশিয়ান, নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। দ্যাট ইজ আপনার উপরে কারোর দায় নাই। এখন অ্যাজ আ পলিটিশিয়ান আমি যদি মিথ্যা আশ্বাস দিতে থাকি, না, মিথ্যা আশ্বাস দিতে বলছি না, ইউ হ্যাভ টু ফাইন্ড আই মিন মানে ফাইনাল লাইন তো আপনাকে বার করতে হবে। ফাইনাল লাইন হচ্ছে দেশের মানুষ।
আমি বলছি কেন। মানুষ প্রতিবাদ করা শিখেছে, জি, এটাই কিন্তু সরকারের জন্য, আমি অন্ধকার বলছি, অন্ধকারটা কিন্তু সরকারের। হ্যাঁ, ও না, আমি পুরো দেশের প্রশ্ন না করছি না, আপনাকে। সরকারের জন্য আমরা অন্ধকার। শুধু কে সরকার নিয়ে চিন্তিত, আমরা তো দেশটাই চিন্তিত। সরকার তো দেশের বাইরে নয়, এবং না, সরকার যেহেতু সহই, স্টিয়ারিং এ সরকারটার আমি বসা। ক্ষতি চাচ্ছি না, কিন্তু আপনার সঙ্গে যেরকম সম্পর্কের অধঃপতন ব্যক্তিগতভাবে আমারও কোনো মন থাকতে পারে, বাট ওইটা আমি এখানে আছি না, না। না, না। আমি মনে করি সরকারটা ভালোই করুক। কিন্তু 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 মান্না ভাই, আমি আপনাকে বলি, রে অফ হোপ আর মানে কি বলবো, ভয়ের ব্যাপারটা পাশাপাশি। কেন পাশাপাশি? স্টিয়ারিং এ গভর্নমেন্ট, আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট চালাতে পারছে না গাড়িটা। সো মানুষ যত দ্রুত এই ব্যাপারে সরকারকে ধাক্কা দেবে। মানে এখন আপনি চূড়ান্তভাবে বলতে চাইছেন যে সে চালাতে পারছে না? আপনি কি আরো দেখতে চাইছেন? মানে আরো তো কিছুদিন না, যাবে, আমি এই প্রশ্নের জবাব সার্টেনলি দিব না। যাবে, আরো তো আরো মানে আরো আপনার প্রশ্নের জবাবই দিব না, আপনি হ্যাঁ, আপনারটা আরো বলেন। কিছুদিন যাবেই, কিন্তু মানুষকে প্রতি মুহূর্তে মানুষ সচেতন, এবং এই সচেতনতাটা মানুষের জারি রাখতে হবে। মানুষ যেন স্তিমিত হয়ে না যায়, মানুষ যেন স্তিমিত হয়ে না যায়। এবং সে কারণে আমি বলছি যে সরকার কিরকম ড্রাইভ করছে না করছে, ঠিক আছে, এটা নিয়ে আমিও মন্তব্য না করলাম, আপনিও করবেন না, ঠিক আছে। মানুষ কিন্তু এটা নিয়ে মন্তব্য করছে, বিবেচনা করছে, এবং একটা সজাগ দৃষ্টি সরকারের প্রতি মানুষের আছে। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের একটা নিষ্পেষণমূলক শাসনের অভিজ্ঞতা আছে। সো মানুষ, আমার মনে হয় না যে আর কোনো সরকারকে অত দূর বাড়তে দেবে। সে কারণে আমি বলছি, সে কারণে আমি বলছি। আমি জানি না আমার হাতে কত সময় আছে, কিন্তু মনে হয় তেমন সময় নেই। শেষ একটা প্রশ্ন করি, আপনি মিনিট 3 মধ্যে জবাব দিয়ে ভালো। সেটা হচ্ছে বাজেট দিয়ে 9.25 লাখ কোটি টাকার বাজেট, মানে শোনা যাচ্ছে পত্রপত্রিকায় এটাই আলটিমেটলি হবে। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 6.25 লক্ষ কোটি টাকা। প্র্যাগমেটিক মনে করেন? বাজেট তো মান্না ভাই আয় ব্যয়ের একটা খতিয়ান, তাই না? আমরা সাধারণ জীবনে আয় অনুযায়ী ব্যয় করি, আর রাষ্ট্র ব্যয় অনুযায়ী আয় করার চেষ্টা একটা করে। ডিরেকশনও তো সেট করে যে আমি কোন দিকে যাবো। এক্স্যাক্টলি। আমার কাছে এটাকে মনে হয়েছে একটা পলিটিক্যাল ইয়ের মতো, যে আগের সরকার এত দিয়েছে, 7 লক্ষ সামথিং দিয়েছে, আমাকে তার উপরে উঠতে হবে। কারণ রাজস্ব, বিদেশি অনুদান এবং রপ্তানি আয়, রেমিটেন্স, এর বাইরে কিন্তু সরকারের আয় করবার আর কোনো রাস্তা নাই। প্রত্যক্ষ পরোক্ষ কর, রেমিটেন্স, রপ্তানি আয় আর অনুদান, এর মধ্যে রাজস্ব কর জিডিপির যে অনুপাত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সর্বনিম্ন, সর্বনিম্ন। সেইখানে আপনি এখন রাজস্ব 6 লক্ষ কোটি টাকার উপরে নির্ধারণ করছেন, কোনো নেটও বাড়াননি। নেটো বাড়াননি। অর্থাৎ যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আপনি স্টিম রোলারটা চালাবেন, আর বাকি থাকবে হচ্ছে ভ্যাট, যেটা একটা মানে একেবারেই প্রান্তিক মানুষও যা দেয়, আমি আপনিও যা দেই, আবার এস আলমও সেই একই পরিমাণ ভ্যাট দেয়। রপ্তানি বাড়ানোর কোনো উদ্যোগ আপনার আছে? কোনো উপায় আপনি রেখেছেন? আপনি কি ব্যবসা বিনিয়োগ বাড়ানোর, অভ্যন্তরীণ এবং বহির বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, কোনোটার কোনো রাস্তা আপনি করেছেন? আপনি কি বিদ্যুৎ গ্যাসের সহজলভ্যতা তৈরি করতে পেরেছেন? আপনি কি আমলাতান্ত্রিক জটিলতাকে সরাতে পেরেছেন? আপনি কি অবকাঠামোর উন্নয়ন করতে পেরেছেন? আপনি কি একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ বলতে যেটাকে বোঝায় সেটা তৈরি করতে পেরেছেন? পারেন নাই। তাহলে বিনিয়োগটা আসবে কোথা থেকে, তাই না? আপনি কি ঋণের সহজ লভ্যতা করতে পেরেছেন? পারেন নাই। উল্টো এখন আমাদের ঋণ খেলাপির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকার ওপরে, মানে হাইয়েস্ট ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ। টাকা পাচারও হাইয়েস্ট ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, মানে ব্যাকল্যাশ গুলো সব ধরে আর কি। সো এইরকম একটা অবস্থায় আপনি এরকম একটা বাজেট ডিক্লেয়ার করছেন। আমরা না পরিবর্তনটা চেয়েছিলাম গোড়া থেকে হোক, মানে আগের সরকারকে দেখিয়ে দেব ওরা এটা করেছে, তো আমরা আরো অদ্ভুত আরেকটা বাজেটের সংখ্যা। মানে কেন যেন আমি দেখতে পাচ্ছি এই সরকারটির মধ্যে লোক দেখানো সস্তা জনপ্রিয়তা লাভের একটা ব্যাকুলতা, চটুল একটা ব্যাকুলতা। এটার নাম রাষ্ট্র মেরামত নয়, এটার নাম পরিবর্তন নয়। পরিবর্তনের সূচনার এটাও যদি আমি দেখতে পেতাম মান্না ভাই, বিশ্বাস করেন ওইটুকু উদারতা আমার আছে, আমি সেটা স্বীকার করতাম। আমি দেখতে পাচ্ছি না।